কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীদের জন্য আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। আমার আজকের যে টপিক সেটা হচ্ছে যে ব্যবসা হতে আয়। এই ব্যবসা হতে আয় বলতে আপনি কি বুঝেন, ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ কি কি, এবং ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ যে খরচ সেগুলো কি কি। আমরা আজকে আয়কর আইন 2023-এর 45 ধারা, 46 ধারা এবং 49 ধারা আলোচনা করব। আপনারা সবাই জানেন যে আয়কর আইনের ক্ষেত্রে 60টা উৎসের উপরে আয় পরিগণনা করা হয় এবং এই 60টা উৎস কি কি? চাকরি হতে আয়, তারপর হচ্ছে আপনার ভাড়া হতে আয়, ব্যবসা হতে আয়, কৃষি হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, মূলধনী সম্পদ হতে আয় এবং হচ্ছে অন্যান্য উৎস হতে আয়। এই যে আপনার 7 প্রকারের আয় আছে, এই 7 প্রকারের আয়ের মধ্যে আমরা আজকে ব্যবসা হতে আয় সম্পর্কে আলোচনা করব এবং যে প্রশ্নটা আমি আজকে আলোচনা করব সেই প্রশ্নটা হচ্ছে যে ব্যবসা হতে আয় বলতে আমরা কি বুঝি, ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রসমূহ কি কি, এবং ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ যে খরচ বা বিয়োজন সেইগুলো কি কি। তা এটা খুব বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই টপিকটা যতটুকু গুরুত্বপূর্ণ ঠিক ততটুকু কঠিন। উদাহরণ ছাড়া কিন্তু এই টপিকটা কিন্তু ভালো করে বোঝা যায় না। তা আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জাস্ট একটা ছোট্ট মেসেজ দিচ্ছি। যারা আপনারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষাতে অংশগ্রহণ করবেন 2026 সালে, তাদের জন্য আমরা বোনাফাইড ট্যাক্স ভ্যাট কনসালটেশন ফার্মের পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি। আমাদের এই স্পেশাল অনলাইন কোর্সের যে দ্বিতীয় ব্যাচের ক্লাস, এটা শুরু হবে হচ্ছে 28 এপ্রিল থেকে এবং আমাদের এই অনলাইন কোর্সে আমরা সর্বমোট 30টা ক্লাস নিব। জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, 30টা ক্লাসের রেকর্ডের ব্যবস্থা থাকবে এবং এই কোর্সের সাথে একটা স্পেশাল ম্যাটেরিয়ালস, আমাদের একটা 312 পৃষ্ঠার স্পেশাল নোট আছে, সেটা আপনারা এই কোর্সের সাথে ফ্রিতেই পাবেন। আমাদের এই স্পেশাল অনলাইন কোর্সের যে কোর্স ফি সেটা হচ্ছে যে মাত্র 4000 টাকা। যারা আপনারা ইন্টারেস্টেড তারা আমাদের এই ভিডিওর ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে ফেলবেন। তা আমি আলোচনাতে চলে যেতে চাচ্ছি। আমরা প্রথমেই আয়কর আইন 2023-এর 45 ধারা আলোচনা করব। ব্যবসা হতে আয় বলতে আমরা কি বুঝি সেটা আমি উদাহরণ সহ আপনাদেরকে ব্যাখ্যা করব। দেখেন 45 ধারাতে কয়েক ধরনের আয়কে ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করেছে। প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার ব্যবসা হতে উদ্বুদ্ধ কোনো লাভ বা মুনাফা। দেখেন যে কোনো ব্যবসা থেকে যে লাভ বা মুনাফা হবে সেটাকেই কিন্তু সাধারণ সেন্সে ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করা হবে। মনে করেন কেউ ফার্নিচারের ব্যবসা করে, তা ফার্নিচার বিক্রি করলে তার যে ইনকামটা হবে সেটাই কিন্তু কি ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। এটা একটা সাধারণ একটা স্টেটমেন্ট, এখানে বোঝার কিছু নাই। পরবর্তী যে পয়েন্ট সেই পয়েন্টে আমরা চলে যাব। কোনো একটা ব্যবসায়ী সংগঠন বা পেশাজীবী সংগঠন তার সদস্যদের নির্দিষ্ট সেবা প্রদানের মাধ্যমে যে ইনকামটা করবে সেটাকেও ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করা হবে। এটা কিন্তু একটু বোঝার আছে। দেখেন আমি একটু সহজে ব্যাখ্যা করতেছি। ব্যবসায়ী সংগঠন বা পেশাজীবী সংগঠন, ধরে নেন যে ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশন। ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশন এটা কি? এটা কিন্তু একটা পেশাজীবী সংগঠন। তা ধরেন যে এখানে মেম্বার আছে সর্বমোট 5000। তো এই ট্যাক্স বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিল তার যে 5000 মেম্বার আছে এই 5000 মেম্বারকে তারা ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেওয়ার উপরে একটা ট্রেনিং দিবে, অথবা ইনকাম ট্যাক্সের মামলা মোকদ্দমা ডিল করার ব্যাপারে একটা ট্রেনিং দিবে। তো এই ট্রেনিং দেওয়ার জন্য প্রত্যেক সদস্যদের কাছ থেকে 2000 করে টাকা নিল। তাহলে দেখেন সর্বমোট ধরেন যে 20 লাখ টাকা কিন্তু এই ট্রেনিংয়ের মাধ্যমে উপার্জন করলো ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশন। এই টাকাটাকে ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করা হবে। তাহলে থিওরির সাথে উদাহরণটা মিলালে কিন্তু খুব সহজেই আপনারা বুঝতে পারতেছেন যে কোনো একটা ব্যবসায়ী সংগঠন অথবা কোনো একটা পেশাজীবী সংগঠন তার সদস্যদেরকে নির্দিষ্ট একটা ফির বিনিময়ে যদি কোনো সেবা প্রদান করে, তাহলে ওই যে সেবা প্রদানের মাধ্যমে যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটাকে আমরা কি বলবো? সেই ইনকামটাকে আমরা বলবো হচ্ছে ব্যবসা হতে আয়। তারপরে আসি আমরা, দেখেন 45 ধারার যে 3 নম্বর পয়েন্ট, সেই 3 নম্বর পয়েন্টে বলে দিচ্ছে যে অতীত, তারপরে বর্তমান,
বা ভবিষ্যৎ সম্পর্কের জের ধরে যদি কেউ কোনো সুবিধা পায়, তাহলে সেই সুবিধার যে ন্যায্য বাজার মূল্য সেটাকেও কিন্তু ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করা হবে। এটা কিন্তু একটু ভালো করে বোঝা লাগবে। তিনটা বিষয় এখানে বলছে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কের জের ধরে যদি কোনো ব্যক্তি কোনো সুবিধা পায়, তাহলে ওই সুবিধার যে ন্যায্য বাজার মূল্য সেটা কিন্তু ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করা হবে। ধরে নেন যে করিম নামের একজন ব্যক্তি তার একটা কোম্পানির সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। দীর্ঘ 5 বছর ধরে করিম ওই কোম্পানির সাথে ব্যবসা করে আসতেছে। তো ওই 5 বছরের সম্পর্কের জের ধরে মনে করেন যে 2026 সালে ওই কোম্পানি করিমকে একটা ল্যাপটপ গিফট করছে। দেখেন, এইটাকে কিন্তু ব্যক্তিগত গিফট বলা যাবে না। কেন ব্যক্তিগত গিফট বলা যাবে না? তার কারণ হচ্ছে যে করিমকে যে ল্যাপটপ গিফট করছে এটা কিন্তু অতীতের একটা সম্পর্কের উপরে আপনার অতীতের একটা সম্পর্কের জের ধরে। তা এখন এখানে খেয়াল রাখতে হবে, এই ল্যাপটপের বাজার মূল্য ধরেন 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা কিন্তু কি হবে? ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। এরপরে আসি বর্তমান সম্পর্ক। মনে করেন যে আমার একটা কোম্পানির সাথে বা আমার মনে করেন যে একটা সাপ্লায়ারের সাথে খুব ভালো সম্পর্ক। তা আমি তার কাছ থেকে কি করলাম? 100 বস্তা চাল নিলাম। এখন সে আমাকে কি করলো? সম্পর্ক ভালো থাকার কারণে আমাকে সে 5 বস্তা চাল গিফট করলো। তা এই যে 100 বস্তা চাল যে আমি কিনলাম, এই যে 100 বস্তা চাল যে আমি কিনলাম, এর সাথে অতিরিক্ত যে 5 বস্তা চাল সে আমাকে গিফট করলো, এই 5 বস্তা চাল কিন্তু আমি গিফট হিসেবে দেখাতে পারবো না। এটা আমাকে দেখাতে হবে কি? বর্তমান সম্পর্কের জের ধরে সে আমাকে দিছে, এবং এটাকেও কিন্তু ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করতে হবে। এবং এই অতীত সম্পর্ক বা বর্তমান সম্পর্কের উপরে যদি কেউ আমাকে কোনো গিফট দেয়, তাহলে সেটার যে ন্যায্য বাজার মূল্য সেটার উপরেও কিন্তু আমাদেরকে কি করতে হবে? ইনকাম ট্যাক্স দিতে হবে। এখন আসি ভবিষ্যৎ সম্পর্ক। মনে করেন যে আমি একটা কোম্পানির সাথে একটা চুক্তি করব। মনে করেন এখন থেকে 6 মাস পরে গিয়ে সেই চুক্তিটা বাস্তবায়িত হবে, অথবা আমি 6 মাস পরে সেই চুক্তিটা করব। তা কোম্পানি এই কারণে আমাকে কি করতেছে? একটা সুবিধা দিচ্ছে। আমাকে কোম্পানি বলল যে আমাদের গাড়ি দিয়ে আপনাকে টানা 6 মাস আমরা যাওয়া আসার একটা সুবিধা দিব। তাহলে এই যে কোম্পানি যে আমার বাসা থেকে আমার অফিস পর্যন্ত টানা 6 মাস আমাকে যে যাওয়া আসার যে সুবিধা দিচ্ছে, অথবা কোম্পানি আমার বাসা থেকে আমার চেম্বার পর্যন্ত যাওয়া আসার যে সুবিধা আমাকে দিচ্ছে, যে আমি ভবিষ্যতে তার সাথে একটা চুক্তি করব, এটার বিনিময়ে এইটাকে কিন্তু কি করা যাবে? এটাকে কিন্তু কি করা হবে? এটাকে কিন্তু ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করা হবে। এটা ভবিষ্যতে ব্যবসার সম্পর্কের কারণেই কিন্তু সে আমাকে এই গিফটটা করতেছে। সুতরাং এইটাকে কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করতে হবে। আচ্ছা, এরপরে আসি। এরপরে 4 নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যে মানি এক্সচেঞ্জ। ঠিক আছে? মানি এক্সচেঞ্জের মাধ্যমে যে নগদায়িত লাভ, এটা আমি একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি। দেখেন, যে মুদ্রা বিনিময়ের মাধ্যমে নগদায়িত লাভ, আপনারা খুব ভালো করে জানেন যে ডলারের রেটটা কিন্তু কি হয়? আপ ডাউন করে। মনে করেন যে কিছু প্রোডাক্ট আমি ইম্পোর্ট করছি। আমি যখন কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করছিলাম ওই সময় ডলারের রেট ছিল 100 টাকা। বাট এখন এই 2026 সালে এসে কিন্তু এখন ডলারের যে বর্তমান রেট, ভ্যাট সহ কিন্তু 160 টাকা করে। তাহলে এই যে ডলারের রেট আপ ডাউন করার কারণে বা ডলারের রেটটা বাড়ার কারণে আমার যে ইনকামটা হবে, সেই ইনকামটাকেও কিন্তু ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করতে হবে। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কোনো আপনার স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটা কিন্তু এখানে আসবে না। তার মানে এখানে যে কথা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মুদ্রা বিনিময়ের মাধ্যমে যে নগদায়িত লাভ, সেটা কিন্তু আপনার ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। এরপরে আসি 45 ধারার যে সর্বশেষ পয়েন্টটা, সেই সর্বশেষ পয়েন্টটা কি? সেই সর্বশেষ পয়েন্টটা হচ্ছে যে বন্ধ হয়ে যাওয়া কোনো ব্যবসা থেকে যদি আপনার কোনো ইনকাম হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কি হবে? সেটাকে ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করা হবে। এটাও আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। দেখেন, মনে করেন যে আপনার একটা মুদি দোকান ছিল, বা আপনার একটা ভালো একটা ফার্নিচারের ব্যবসা ছিল। এখন আপনি আপনার ব্যবসাটা ক্লোজ করে দিছেন। এখন আপনি আব্দুল নামের একজন ব্যক্তির কাছে 2 লক্ষ টাকা পেতেন। তা আপনার যখন ব্যবসা চলমান ছিল, আব্দুল তখন আপনার টাকাটা কিন্তু পরিশোধ করেনি। কিন্তু
পরবর্তীতে 2 বছর পরে গিয়ে, তার মানে আপনার ব্যবসা বন্ধ হওয়ার আরও 2 বছর পরে গিয়ে বা 1 বছর পরে গিয়ে বা ব্যবসা বন্ধ হওয়ার যে কোনো সময় পরে গিয়ে আব্দুল কি করলো? আব্দুল হচ্ছে আপনার সেই 2 লাখ টাকা পরিশোধ করে দিল। তাহলে দেখেন, আপনার যে ব্যবসা বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ হয়ে যাওয়া ব্যবসা থেকেও যদি আপনার কোনো ইনকাম হয়, তখন কিন্তু সেটাকে আমরা কিসের ইনকাম হিসেবে ধরবো? ব্যবসা হতে ইনকাম গণ্য করতে হবে বা ব্যবসা হতে আয় হিসেবে সেটাকে ধরা হবে। তাহলে 45 ধারাতে আমি যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে পরীক্ষার হলে লেখা লাগতে পারে। যদি আপনার প্রশ্ন আসে যে ব্যবসা হতে আয় বলতে আপনি কি বুঝেন, তখন এই 45 ধারার যে 5টা পয়েন্ট আমি বললাম, এই 5টা পয়েন্ট কিন্তু আপনাকে লিখতে হবে। এরপরে যদি আপনার প্রশ্ন আসে যে ব্যবসা হতে আয়ের যে বিশেষ ক্ষেত্রসমূহ সেটা আলোচনা করো, তখন কিন্তু আপনাকে কি করতে হবে? তখন কিন্তু আপনাকে আয়কর আইন 2023-এর 46 ধারা লিখতে হবে। এবং এই আয়কর আইন 2023-এর 46 ধারাটা কিন্তু যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি কিন্তু অনেক বেশি কঠিন। ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ, সেটা আমি আগে একটু সংক্ষেপে বলে নিই। দেখেন, এটা কিছু স্পেশাল পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতিতে আপনার যে ইনকাম হবে সেটাকেই কিন্তু আমরা ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ বলবো সেটাকে। এবং এই ব্যবসা হতে আয়ের বিশেষ যে ক্ষেত্রসমূহ, সেটাকে আমি প্রায় অনেকগুলো পয়েন্টে ভাগ করছি। আমি আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। 46 ধারাতে আমাদের প্রায় 10 থেকে 11টা মতো পয়েন্ট আছে। আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে সহজে ব্যাখ্যা করব, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন, ইনশাল্লাহ এটা আপনাদের মাথার মধ্যে ঢুকে যাবে। আমি প্রথমে যে পয়েন্টটা আলোচনা করব, সেই পয়েন্টটা দেখেন। সেই পয়েন্টটা হচ্ছে যে বিক্রয়লব্ধ অর্থ, বিক্রয়লব্ধ অর্থ যদি আপনার পরিসম্পদ অর্জনের মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 2টা রুলস ফলো করতে হবে। আমি আবারও রিপিট করতেছি, বিক্রয়লব্ধ অর্থ যদি আপনার পরিসম্পদ অর্জনের মূল্যের চেয়ে বেশি হয়, আমি যদি সহজ করে বলি, তাহলে হচ্ছে আপনার বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 2টা রুলসে এই ব্যবসা হতে আয়ের বিশেষ গণনাটা বিবেচনা করতে হবে। দেখেন, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যে যদি আপনার বিক্রয় মূল্য বেশি হয় এবং ক্রয় মূল্য যদি কম হয়, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে মাইনাস করে যে টাকাটা থাকবে সেটাকে আপনি ধরবেন হচ্ছে মূলধনী সম্পদ হতে আয়। আর ক্রয় মূল্য থেকে আপনি মাইনাস করবেন কি? ওই সম্পদের অবচয় মূল্য বাদ দিয়ে যে অবলোপিত মূল্য আছে সেটাকে যখন আপনি মাইনাস করবেন, মাইনাস করার পরে যেটা থাকবে সেটাকে আমরা ধরবো কি? সেটাকে আমরা ধরবো হচ্ছে ব্যবসা হতে আয়। তা এই জায়গাটা কিন্তু একটু বোঝার আছে, আমি একটু ক্লিয়ার করে বলতেছি। মনে করেন যে আমাদের এই চেম্বারে 5টা ল্যাপটপ আছে। এখন এই 5টা ল্যাপটপ আমরা প্রায় 5 বছর আগে কিনেছিলাম এবং এই 5 বছর এই ল্যাপটপটা আমরা চালিয়েছি। চালানোর পরে কিন্তু এই ল্যাপটপটা কি আগের যে রেট সেই রেটে কিন্তু নাই। যে মনে করেন যে আমরা একটা ল্যাপটপ 1 লাখ টাকা দিয়ে কিনেছি। এখন এই যে আমি 1 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ যে আমি কিনেছি, এখন আমি যদি এটা 1,20,000 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ হচ্ছে কত? 20,000 টাকা লাভ হচ্ছে। এইটাকে আমি ধরবো হচ্ছে মূলধনী আয় ধরবো আমি এটাকে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখন দেখেন, এই যে আমি 5 বছর আগে ল্যাপটপটা কিনেছিলাম এবং আমি যে 5 বছর ল্যাপটপটা ইউজ করছি, 1 লাখ টাকা দিয়ে তো আমি ল্যাপটপ কিনেছি, কিন্তু 5 বছর আমি ওই ল্যাপটপটাকে ইউজ করার কারণে ওটার কিন্তু একটা অবচয় হয়েছে। এবং সেই অবচয়টাকে যদি আমি বাদ দিই, মনে করেন যে 40,000 টাকার ইউজ আমি অলরেডি করে ফেলেছি, 40,000 টাকা কিন্তু ওটার উপরে কি হয়েছে? অবচয় হয়ে গেছে। এখন আমি 1 লাখ টাকাতে ল্যাপটপ কিনেছিলাম এবং ওই 40,000 টাকার ইউজ আমি যেহেতু করে ফেলছি, 40,000 টাকার মতো আমি ব্যবহার যেহেতু করে ফেলেছি, অবচয় যেহেতু হয়ে গেছে, তাহলে ওই অবচয় বাদ দেওয়ার পরে ওই ল্যাপটপের বর্তমান মূল্য তাহলে কি হয়? বর্তমান মূল্য কিন্তু হয় 60,000 টাকা। কিন্তু আমি তো ল্যাপটপ বিক্রি করছি কত টাকাতে? আমি তো ল্যাপটপ বিক্রি করছি 1,20,000 টাকাতে। তাহলে এখানে একটু খেয়াল রাখতে হবে, ল্যাপটপ কিনেছিলাম আমি 1 লাখ টাকায়, ল্যাপটপ বিক্রি করেছি 1,20,000 টাকাতে। তাহলে কি হচ্ছে? 20,000 টাকা আমার মূলধনীয়তে আয় হচ্ছে। কিন্তু আমি যে 5 বছর ল্যাপটপটা ইউজ করছি, প্রায় 40,000 টাকার মতো ইউজ আমি করে ফেলেছি। অবচয় হয়েছে কত? অবচয় খরচ হচ্ছে 40,000 টাকা। তাহলে ওই ল্যাপটপের বর্তমান বাজার মূল্য কত? বর্তমান বাজার মূল্য হচ্ছে 60,000 টাকা। তা যেহেতু আমার ক্রয় মূল্য ছিল হচ্ছে 1 লাখ টাকা আর ল্যাপটপের বর্তমান বাজার মূল্য হচ্ছে 60,000 টাকা, 40,000 টাকার প্রায় অবচয় হয়ে গেছে। তাহলে সেই অবচয় অনুমোদনের পরে
যে অবলম্বিত মূল্য, সেই অবলম্বিত মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে ওই 1 লাখ টাকা থেকে এই 60,000 টাকা মাইনাস করলে কত টাকা থাকে? 40,000 টাকা থাকে। এবং এই 40,000 টাকাকে আমাকে তখন কি ধরতে হবে? এই 40,000 টাকা হচ্ছে আমার ব্যবসা হতে আয় হিসাবে আমি গণ্য করব। তাহলে ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? 20,000 টাকার উপরে আমাকে কি করতে হবে? মূলধনী সম্পদের উপরে আমি ইনকাম ট্যাক্স দিব। আর এই 40,000 টাকার উপরে আমি কি করব? ব্যবসা হতে আয় বা ব্যবসা হতে যে বিশেষ ক্ষেত্র, সেই বিশেষ ক্ষেত্রের মাধ্যমে আয় হয়েছে এবং সেটার উপরে আমাকে তখন কি করতে হবে? ইনকাম ট্যাক্স দিতে হবে। এরপরে আসি, দেখেন এখানে আরেকটা রুলস আছে। 2 নম্বর যে রুলস, আমি সেই 2 নম্বর রুলসটা একটু বলি। সেটা হচ্ছে, দেখেন যে আপনার যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি না। ভালো করে বুঝেন, কিন্তু আপনার যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যটা কিন্তু ক্রয় মূল্য থেকে বেশি না। কিন্তু আপনার যে বিক্রয় মূল্য, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে ওই প্রোডাক্টের অবসায় হওয়ার পরে বা ওই ল্যাপটপের অবসায় হওয়ার পরে যে আপনার অবলোপিত মূল্য, সেই অবলোপিত মূল্যর থেকে আপনি বেশি দামে বিক্রি করছেন। বুঝতে পারছি কিনা? তাহলে সেই ক্ষেত্রে আপনার কাউন্টটা কেমন হবে সেটা আমি একটু বলি। আমি আবারও বলতেছি, দেখেন যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে কম, কিন্তু বিক্রয় মূল্য অবচয় অনুমোদনের পরে যে অবলোপিত মূল্য, সেই মূল্য থেকে বেশি। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই বিক্রয় মূল্য থেকে আমাদেরকে কি করতে হবে? অবচয় অনুমোদনের পরে অবলোপিত যে মূল্য, সেটার সাথে মাইনাস করতে হবে এবং সেটার সাথে মাইনাস করার পরে যে অ্যামাউন্টটা থাকবে, সেই অ্যামাউন্টটাকে আমরা কি ধরবো? সেই অ্যামাউন্টটাকে আমরা ধরবো হচ্ছে ব্যবসা হতে আয়। আমি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতেছি। মনে করেন আমি 1 লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনেছি, তাই তো? এখন 1 লাখ টাকা দিয়ে যে আমি ল্যাপটপ কিনেছি, আমার এই ল্যাপটপটা আমি বিক্রি করছি 80,000 টাকাতে। বুঝতে পারছি কিনা? কিন্তু আমি যে 5 বছর ইউজ করছি, এই 5 বছর ইউজ করার পরে 40,000 টাকা কি হয়ে গেছে? 40,000 টাকার অবচয় হয়েছে না? তাহলে 40,000 টাকার অবচয় হলে ওই ল্যাপটপের বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে দেখেন, আমি 80,000 টাকায় ল্যাপটপ বিক্রি করছি, ল্যাপটপের ক্রয় মূল্য ছিল হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু অবচয় অনুমোদনের পরে যে অবলোপিত মূল্য, সেই অবলোপিত মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে 60,000 টাকার থেকে আমার 80,000 টাকা বড়। তাহলে 80,000 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, তাহলে ওই বিক্রয় মূল্য থেকে আমি কি মাইনাস করব? আমি মাইনাস করব হচ্ছে এই যে অবচয় অনুমোদনের পরে যে অবলোপিত মূল্য আছে 60,000 টাকা, সেটা মাইনাস করব। তাহলে আমার থাকে হচ্ছে কত? 20,000 টাকা। এবং এই 20,000 টাকা তখন কি হবে? আমার ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এরপরে দেখেন, এখন আমি আপনাদেরকে বীমা এবং ক্ষতিপূরণের কথা বলবো। বীমা আর ক্ষতিপূরণ, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যে আমরা ব্যবসা করার সময় কিন্তু অনেক সময় আমাদেরকে কি করা লাগে? অনেক সময় কিন্তু আমরা ওই পণ্যের উপরে বা আমরা ওই জিনিসের উপরে কি করি? বীমা করি। যে আমার আগুনে সম্পদ নষ্ট হয়ে গেল, বা আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে মালামাল সেটা আগুনে পুড়ে গেল, ক্ষয়ক্ষতি হলো, ভূমিকম্প হলো, জলোচ্ছ্বাস হলো। তা আমি যদি বীমা করে থাকি, তাহলে কিন্তু আমি কি পাবো? বীমা করে থাকলে কিন্তু আমি ওই টাকাটা কিন্তু বীমা কোম্পানির কাছ থেকে পাবো। আমাদের এখানে ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে যে বিশেষ ক্ষেত্রসমূহ, সেই বিশেষ ক্ষেত্রসমূহ বিবেচনার ক্ষেত্রে বীমার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা রুলস মাথার মধ্যে রাখতে হবে। বা সম্পদ নষ্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা হিসাবটা কিভাবে করব এবং বীমার টাকার সাথে কিভাবে কি মাইনাস হবে প্লাস হবে, সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটা রুলস কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। প্রথমে আসি যে আমি বীমা কোম্পানির কাছ থেকে যে টাকা পাচ্ছি বা যে স্যালভেজ পাচ্ছি বা যে ক্ষতিপূরণ পাচ্ছি, সেই ক্ষতিপূরণের টাকা যদি আমার ক্রয় মূল্য থেকে বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে 2টা রুলস মাথায় রাখতে হবে। যদি ক্রয় মূল্য থেকে বেশি হয়, তখন কি হবে? তখন হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে যে ওই যে বীমার টাকা বা ক্ষতিপূরণের টাকা, সেটার সাথে আমি কি করব? ক্রয় মূল্যকে মাইনাস করব। মাইনাস করে যে টাকাটা থাকবে সেটাকে আমি মূলধনী আয় হিসেবে গণ্য করব। বুঝতে পারছি কিনা? আর ক্রয় মূল্য থেকে আমি মাইনাস করব কি? ওই ক্ষতি হওয়ার পরে অবচয় হওয়ার পরে যে অবলোপিত মূল্য আছে, সেই অবলোপিত মূল্যটাকে মাইনাস করব। মাইনাস করলে যেটা থাকবে সেটাকে আমি কি ধরবো? ব্যবসা হতে আয় হিসেবে ধরবো। আমি আরো সহজে বোঝানোর চেষ্টা করি। দেখেন, এটা কিন্তু আগেরটার সাথে মিল ছিল, জাস্ট আগেরটাতে আপনার অবচয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে? আর এখানে আপনার হচ্ছে ক্ষতির কথা বলা হয়েছে, ঠিক আছে? বীমার কথা বলা হয়েছে। এইটাই জাস্ট এখানে একটু পার্থক্য। মনে করেন যে আপনি একটা গাড়ি কিনছেন, ঠিক আছে? এখন এই গাড়িটার মূল্য হচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে আপনি একটা গাড়ি কিনছেন।
এখন এই গাড়িটা মনে করেন যে আগুনে পুড়ে গেছে, তা আগুনে এই গাড়িটা পুড়ে গেলে ঠিক আছে বিমা কোম্পানি আপনাকে 6 লাখ টাকা দিচ্ছে। যদি বিমা কোম্পানি আপনাকে 6 লাখ টাকা দেয়, আপনি গাড়ি কিনছিলেন কত টাকা দিয়ে? 5 লাখ টাকা দিয়ে কিনছিলেন না? তাহলে 1 লাখ টাকা কিন্তু আপনার মূলধনী আয় হয়ে গেল। বুঝতে পারছেন কি না? আর ওই গাড়ি পোড়ার কারণে এখন ওই গাড়ির যে বর্তমান যে মূল্য, বুঝতে পারছি কি না, গাড়ির যে বর্তমান মূল্য সেই মূল্য হচ্ছে কি 1 লাখ টাকা। আপনি 5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন, গাড়ির বর্তমান মূল্য হয়ে গেছে 1 লাখ টাকা, বিমা কোম্পানি আপনাকে দিচ্ছে 6 লাখ টাকা। তাহলে দেখেন 6 লাখ থেকে আপনি যখন 5 লাখ মাইনাস দিলেন, তার মানে ক্রয় যখন আপনি বিমা কোম্পানির যে টাকা সেই টাকার থেকে যখন আপনি ক্রয় মূল্য মাইনাস দিলেন তখন তো আপনি মূলধনী আয় পেয়ে গেছেন। এখন আপনি যে ক্রয় মূল্য ছিল 5 লাখ টাকা আর গাড়ি পোড়ার পরে বর্তমানে ওই গাড়ির যে অবচয় অনুমোদনের পরে যে অবলোপিত মূল্য, সেই মূল্য যেহেতু 1 লাখ টাকা, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওই 5 লাখ টাকা থেকে আপনাকে কি করতে হবে, এই 1 লাখ টাকা মাইনাস করতে হবে। বুঝতে পারছি কি না? এই 5 লাখ টাকা থেকে যে 1 লাখ টাকা আপনি মাইনাস করবেন, মাইনাস করার পরে আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু কি হবে, সেটা কিন্তু ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? এখন আমি আরও একটা গুরুত্বপূর্ণ রুলস আমি আপনাদেরকে পড়াবো ধারা 46-এর থেকে। দেখেন, সম্পদ নষ্ট হয়ে গেলে বা সম্পদ পুড়ে গেলে এরপরে ওইটার যে মূল্য, ঠিক আছে, বিমা কোম্পানি যদি আপনাকে তার থেকেও কম টাকা দেয়, ঠিক আছে, এটা একটু উদাহরণ দিয়ে বোঝাই। ওই একই উদাহরণ, ধরেন যে গাড়িটা পোড়ার পরে গাড়ির যে বর্তমান মূল্য, সেই বর্তমান মূল্য হচ্ছে কত টাকা? বর্তমান মূল্য হচ্ছে 3 লাখ টাকা, ঠিক আছে। গাড়ি পোড়ার পরে তার মানে অবচয় অনুমোদন হওয়ার পরে যে অবলোপিত মূল্য, গাড়ির যতটুকু ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ হওয়ার পরে গাড়ির যে বর্তমান মূল্য, সেই বর্তমান মূল্য কত টাকা আমি বললাম? সেই বর্তমান মূল্য হচ্ছে 3 লাখ টাকা, ঠিক আছে, বা 3.5 লাখ টাকা, যেটাই হোক না কেন। বাট বিমা কোম্পানি আপনাকে দিচ্ছে কত টাকা? বিমা কোম্পানি আপনাকে দিচ্ছে 2 লাখ টাকা, বা বিমা কোম্পানি আপনাকে দিচ্ছে 1 লাখ টাকা। তার মানে আপনার যতটুকু গাড়ি ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ হওয়ার পরে গাড়ির যে বর্তমান যে মূল্যটা নির্ধারণ হয়েছে, সেই বর্তমান মূল্যের থেকে যদি বিমা কোম্পানি আপনাকে কম টাকা দেয় বা ক্ষতিপূরণের টাকাটা যদি কম হয়ে যায়, তখন হচ্ছে ওইটা হচ্ছে আপনার সাধারণ খরচ হিসেবে গণ্য হবে, ঠিক আছে। তখন কিন্তু এটা সাধারণ অনুমোদনযোগ্য খরচ হিসেবে গণ্য হবে, তখন কিন্তু আর সেটা ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে না। তাহলে 46 ধারার থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা আলোচনা করলাম। আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমাদের আলোচনা করা বাকি আছে। আমি এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন, 46 ধারাতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রপ্তানি কোটা হতে আয়। সরকার কিন্তু রপ্তানিকারকদেরকে কোটা দেয়, ঠিক আছে, এবং কোনো রপ্তানিকারক যদি সরকারের কাছ থেকে কোটা পাওয়ার পরে সেই কোটা যদি আরেকজনের কাছে হস্তান্তর করে, অথবা যদি সেই কোটাটা বিক্রি করে দেয়, এবং সেখান থেকে যে ইনকাম হবে সেই ইনকামটাকেও কিন্তু আমাদেরকে কি করতে হবে? ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করতে হবে। বুঝতে পারছি কি না? সহজ এটা। এরপরে আমরা আর একটা পয়েন্টে যাব, সেটা হচ্ছে যে 3 বছর যাবৎ যদি আপনার কোনো অপরিশোধিত সুদ বা মুনাফা থাকে, তার মানে আপনি ব্যাংকের থেকে লোন নিছেন। আমরা হরহামেশাই কিন্তু কি করি? ব্যাংকের থেকে লোন নিয়ে বিজনেস করি। এখন মনে করেন আমি 20 লাখ টাকার লোন নিছি ব্যাংক থেকে। এই যে 20 লাখ টাকার আমি লোন নিছি, এই লোনটা আমি প্রত্যেক মাসে 40,000 টাকা করে আমি পরিশোধ করি, এবং এই 40,000 টাকার মধ্যে আমার 5,000 টাকা কিন্তু আবার সুদ। তা আমার ব্যবসা খারাপ চলাকালীন অবস্থায় আমি 3 মাসের সুদ পরিশোধ করিনি। 3 মাসের সুদ কত? 15,000 টাকা। তা আমি যে এই 15,000 টাকার সুদ যে আমি পরিশোধ করিনি, এই 15,000 টাকার সুদ আবার আমি কি করছি? আমি আমার ইনকাম ট্যাক্সের যে ফাইল, সেই ফাইলে 2019 সালে আমি সেটাকে কি করছি? আমি সেটাকে কিন্তু খরচ হিসেবে কিন্তু দেখাইছি। কথা কি বুঝতে পারছি কিনা? আমি সেটাকে কিন্তু খরচ হিসেবে দেখাইছি। তাহলে এখন এই যে 15,000 টাকার যে অপরিশোধিত সুদ, এটা যদি আমি পরবর্তী 3 বছরে, তার মানে 23 সালে এসেও আমি কি করলাম? 23 সালে এসেও আমি সেই সুদটা পরিশোধ করলাম না, ঠিক আছে। আমি 19 সালের পরে 20 সাল, 21 সাল, 22 সাল, এই 3টা সালে আমি কি করলাম না? এই সুদটা পরিশোধ করলাম না। তখন 23 সালে কি হবে? 23 সালে কিন্তু আমার ওই 15,000 টাকা কিন্তু ব্যবসা হতে আয় হিসেবে দেখানো লাগবে, বা ব্যবসা হতে আয় হিসেবে গণনা করা হবে। যদি সহজ করে বলি, আমরা যে ব্যাংক লোন নিই সেটার উপরে যে সুদ আসে, সেই সুদ যদি আমি পরিশোধ না করে 3 বছর পর্যন্ত যদি এরকম অবস্থায় থাকে, তাহলে 4র্থ বছরে গিয়ে কিন্তু কি হবে? সেটাকে কিন্তু
ব্যবসা হতে আয় হিসেবে গণ্য করা হবে। এরপর আমি যে পয়েন্ট আলোচনা করব সেই পয়েন্টটার নাম হচ্ছে কি, ট্রেডিং দায়। ট্রেডিং দায়টা কি সেটা প্রথমে আপনাদেরকে একটু আমি বোঝানোর চেষ্টা করব। ট্রেডিং দায় হচ্ছে যে অনেক সময় আমরা কি করি, অনেক সময় কিন্তু আমরা বাকিতে মাল কিনি, বুঝতে পারছি কিনা, বাকিতে মাল কিনি, নগদেও মাল কিনি। এখন মনে করেন যে জব্বার এন্টারপ্রাইজ সে আপনার আকিজ এন্টারপ্রাইজের কাছ থেকে 1 লাখ টাকার বাকিতে পণ্য ক্রয় করলো এবং 2019 সালে 18-19-এর যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটে কিন্তু সে কি করছে, এই 1 লাখ টাকা কিন্তু সে দেখাইছে, ট্রেডিং দায় হিসেবে দেখাইছে। কথা কি বুঝতে পারছেন কিনা, খরচ হিসেবে দেখাইছে। এখন এই ট্রেডিং দায়টা যে সে খরচ হিসেবে দেখালো, পরবর্তীতে যখন যদি দেখা যায় যে সে এই টাকাটা আর পরিশোধ করেনি, ঠিক আছে, সে আকিজ এন্টারপ্রাইজকে এই টাকা আর পরিশোধ করেনি, তা এই টাকা যদি সে পরিশোধ না করে পরবর্তী 3 বছরের মধ্যে, তখন কিন্তু এটাও এই টাকাটা, এই 1 লাখ টাকাটা যেটা সে বাকিতে মাল ক্রয় করছে, এই 1 লাখ টাকাটা কিন্তু পরবর্তীতে কি হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আপনার এটাও ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তাহলে খুব সহজে আমরা বুঝলাম কি, বুঝলাম হচ্ছে যে আমাদের যদি কোনো ট্রেডিং দায় থাকে এবং সেই ট্রেডিং দায়টা যদি আমরা পরিশোধ না করি, তাহলে কি হবে, তাহলে পরবর্তীতে কিন্তু ওই ট্রেডিং দায়টা কিন্তু আমার ইনকাম ট্যাক্সের ফাইলের মধ্যে আসবে এবং সেখানে কিন্তু এটা ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। এরপরে 46 ধারাতে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে কি, সেই পয়েন্টটা হচ্ছে আপনার কুঋণ। ঠিক আছে, ব্যাড ডেট বলে যেটাকে। কুঋণটা কি, কুঋণটা হচ্ছে যে এই যে আগে যে উদাহরণটা দিলাম, এটাকে যদি জাস্ট একটু উল্টাই বলি, যে আকিজ এন্টারপ্রাইজ, ঠিক আছে, আকিজ এন্টারপ্রাইজ আপনার হচ্ছে যে 1 লাখ টাকার মাল জব্বার এন্টারপ্রাইজের কাছে কি করলো, ধারে বিক্রি করলো। তো এই যে আকিজ এন্টারপ্রাইজ জব্বার এন্টারপ্রাইজের কাছে 1 লাখ টাকার মাল যে ধারে বিক্রয় করলো, জব্বার এন্টারপ্রাইজ টাকা দেয় না। আকিজ এন্টারপ্রাইজ কি করছে, তারা কিন্তু মাথার মধ্যে সেট করে নিছে যে ওই টাকা আমার কি জলে চলে গেছে, ওই টাকা আমি আর ফেরত পাবো না, ওই টাকাটা আমি হারাই ফেলেছি। ঠিক আছে, তা দেখেন পরবর্তীতে যদি কোনো সময় ওই 1 লাখ টাকা যদি আবার আকিজ এন্টারপ্রাইজ ফেরত পায়, তখন কিন্তু সেটা কি হবে, তখন কিন্তু সেটা ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। তাহলে সহজে যদি আমরা বুঝতে চাই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কুঋণ হচ্ছে ব্যাড ডেট, যেটা আর ফিরে পাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু পরবর্তীতে যদি আমি কাকতালীয়ভাবে যদি আমি আমার ওই টাকাটা যদি ফেরত পাই, তাহলে সেটা কি হবে, সেটা আমার ব্যবসা হতে আয়ের মধ্যে কিন্তু যুক্ত হবে। বুঝতে পারছি কিনা। এরপরে আসি আমরা 46 ধারাতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমার প্রারম্ভিক মূলধনে যদি ঘাটতি দেখা দেয়, তাহলে যত টাকার ঘাটতি হবে সেটাও কিন্তু কি হবে, সেটাও হবে কিন্তু ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। মনে করেন আমি 20 লাখ টাকা দেখালাম আমার প্রারম্ভিক মূলধন, তো এই যে আমি 20 লাখ টাকা আমার প্রারম্ভিক মূলধন দেখালাম, এই প্রারম্ভিক মূলধনের ভিতরে পরবর্তীতে আমি 5 লাখ টাকার হিসাব দেখাতে পারতেছি না। ঠিক আছে, এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই, সন্তোষজনক ব্যাখ্যা আমি দিতে পারতেছি না। তখন কিন্তু কি হবে, তখন কিন্তু সরকার আমার ওই 5 লাখ টাকাকেও কিন্তু এই ব্যবসা হতে আয়ের যে বিশেষ ক্ষেত্র, সেই বিশেষ ক্ষেত্রের মধ্যে ফেলাবে এবং ওইটার উপরেও আমাকে কি করতে হবে, ইনকাম ট্যাক্স কিন্তু দিতে হবে। বুঝতে পারছি কিনা। তাহলে দেখেন আমরা 46 ধারাটা কিন্তু আমরা ভালোভাবে আলোচনা করলাম এবং এটা কিন্তু খুবই কঠিন এবং সচরাচর কিন্তু আপনারা দেখবেন যে বই পড়ে বা আইন পড়ে এই জিনিসটা বোঝাটা কিন্তু আপনাদের জন্য কঠিন। আমরা আজকে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে 45 ধারা এবং 46 ধারা এবং এর সাথে আমরা আলোচনা করবো 49 ধারা। আমাদের যে আলোচনার টপিক ছিল সেই টপিকটা ছিল হচ্ছে ব্যবসা হতে আয় বলতে কি বুঝো, সেটা আমরা আলোচনা করেছি 45 ধারাতে। তারপর আমাদের আলোচনার যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে কি, যে ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ কি, সেটা 46 ধারাতে, সেটাও আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা 49 ধারাটা আলোচনা করব। আসলে 49 ধারা আলোচনা করার মতো কিছুই নাই। আপনারা 49 ধারাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে একটা লিস্ট দেওয়া আছে যে কোন কোন খরচকে অনুমোদনযোগ্য সাধারণ খরচ হিসেবে গণ্য করা হবে। আপনার ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কাঁচামাল কিনতে গেলে বা আপনার পরিবহন যে ব্যয়, তারপরে আপনার এই বৈদ্যুতিক খরচ, বিদ্যুৎ, তারপরে আপনার মনে করেন যে ওই যে জায়গা কিনছেন, আপনি জায়গা ভাড়া নিছেন, এই সমস্ত যে সাধারণ যে ব্যয়গুলো আছে সেই সাধারণ ব্যয়গুলো কিন্তু কি হবে, বাদ যাবে এবং এটাকেই কিন্তু অনুমোদনযোগ্য খরচ বলে। তা আপনারা প্রায় দেখেন এখানে প্রায় 20 থেকে 21টা মতো লিস্ট আছে যে কোন কোন ধরনের ব্যয় সাধারণ অনুমোদনযোগ্য খরচ হিসেবে আপনার বাদ যাবে, সেটা কিন্তু এই লিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে বোঝানোর কিছুই নাই। আপনাদের পরীক্ষায় যদি আসে
যে অনুমোদনযোগ্য সাধারণ যে ব্যয় আছে সেটা সম্পর্কে লেখো বা সেটা লিখুন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 10টা মতো লিখলেই হবে, বা বাছাইকৃতভাবে আপনারা এখান থেকে 7-8টা লিখতে পারেন। এখানে বোঝার কিছুই না, এই জন্য এটা আমি আর আলোচনা করতেছি না। আমি আমার আলোচনাটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। বাট আমার এই আলোচনা শেষ করার পূর্বে আমি আপনাদেরকে আবারও কিন্তু একটু ইনফর্ম করতে চাচ্ছি বা আবারও আমাদের অফারটা সম্পর্কে জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যারা আপনারা এই 2026 সালে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষাতে অংশগ্রহণ করবেন, তাদের জন্য কিন্তু আমাদের বোনাফাইড ট্যাক্স ভ্যাট কনসালটেশন ফার্মের পক্ষ থেকে আমরা কিন্তু একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি, যেটার ক্লাস শুরু হবে হচ্ছে 28শে এপ্রিল। এটা আমাদের দ্বিতীয় ব্যাচের ক্লাস। 28শে এপ্রিল থেকে শুরু হবে আমাদের এই কোর্সের ক্লাস, এবং এখানে আমরা সর্বমোট 30টা ক্লাস রেখেছি। 30টা ক্লাসই জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। 30টা ক্লাসেরই আপনারা রেকর্ড পাবেন, এবং এই 30টা ক্লাসের কোর্সের সাথে আপনারা কিন্তু একটা স্পেশাল নোটও পাবেন। 312 পৃষ্ঠার একটা স্পেশাল নোট আমরা কিন্তু এই কোর্সের সাথে দিব। নোটের 2-4টা পৃষ্ঠা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন যে আপনারা যে পরীক্ষা দিবেন, এখানে আপনাদের 80 মার্কের লিখিত পরীক্ষা হবে। এই 80 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালো করে পড়তে হবে। আমরা কিন্তু আমাদের এই নোটের মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু দিয়েছি। আয়কর রিটার্ন কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা দিয়েছি, ঠিক আছে। তারপরে আমরা কিন্তু আপনাদের যে সিলেবাস আছে, আপনাদের আয়কর আইন 2023 পড়তে হবে, আয়কর বিধিমালা 1984 পড়তে হবে, অর্থ আইন আপনাদের 2025 পড়তে হবে, তারপর হচ্ছে আপনার এডিআর বিধিমালা 2025, উচ্ছেকর বিধিমালা 2025, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। তাই এইগুলো এত ডিটেলসে আপনাদের পক্ষে পড়া কিন্তু অনেক কঠিন হবে। আমরা যে কাজটা করেছি, এই নোটের মধ্যে কিন্তু আমরা এই আইনগুলো থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে সেইভাবে কিন্তু আমরা আমাদের এই নোটটা সাজিয়েছি। সর্বমোট মনে হয় আমরা এখানে প্রায় 33 থেকে 35টা মতো প্রশ্ন মনে হয় দিয়েছি। পাশাপাশি আয়কর আইনের যে বাস্তব প্রয়োগ সেটার উপরে কিন্তু অঙ্ক আসবে। আমরা কিন্তু একক ব্যক্তির কর নির্ণয়ের উপরে কিন্তু প্রায় 18টা মতো মডেল অঙ্ক দিয়েছি। হিসাব বিজ্ঞানের যে রেওয়ামিল আসে সেই রেওয়ামিল দিয়েছি। বাংলা ইংরেজি থেকে যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো দিয়েছি। আমাদের এই নোটের যে আসল যে ক্রেডিট সেটা কিন্তু আমরা অনেক বেশি বিস্তারিত দিইনি। আমরা কি করছি, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষার জন্য আসার মতো, সেইগুলো আমরা দিয়েছি, কিন্তু অনেক সহজ ভাষায় আমরা কিন্তু এটা তৈরি করেছি, যেটা একজন পড়েই বুঝবে। তারপরে একটা বিষয় হচ্ছে যে আসলে পড়ে তো আসলে আইন সব বোঝা যায় না, এবং এখানে যেন ম্যাথমেটিক্সের বিষয় আছে, আপনার ট্যাক্সের অঙ্ক আসে, এগুলো বোঝার বিষয় আছে। এই জন্য আপনারা যারা ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বা ভালো একটা প্রিপারেশন নিতে চান, তাদের জন্য কিন্তু আমাদের এই অনলাইন কোর্সটা কিন্তু খুবই কার্যকারী হবে। আমাদের এই অনলাইন কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 4000 টাকা। এই 4000 টাকার মধ্যে আপনারা কিন্তু 30টা স্পেশাল ক্লাস পাচ্ছেন, 30টা স্পেশাল ক্লাসের রেকর্ড পাচ্ছেন। আমাদের যে স্পেশাল যে নোট 312 পৃষ্ঠার, এটাও কিন্তু আপনারা এটার সাথে পাচ্ছেন। এটার মধ্যে কিন্তু বিগত সালের সকল বছরের প্রশ্নের সমাধান দেওয়া আছে। আর যদি কেউ আমাদের এই নোটটা যদি আলাদা করে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের যে ভিডিওর ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে 900 টাকা বিকাশে সেন্ড মানি করে আপনারা কিন্তু কি করতে পারবেন, এই নোটটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তা আমি আজকে আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।